প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই করোনার মহামারীতে সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই কোর্সটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের যে বিষয়গুলো জানব, তোমাদের সিলেবাসের 4th চ্যাপ্টার বাহ্যিক পরিবেশ, দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এটি নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো সেগুলো হলো ব্যবসায় পরিবেশ কী, ব্যবসায় পরিবেশের প্রকারভেদ, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদান, কার্যগত ও সাধারণ পরিবেশের উপাদান, কৌশল কিভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে সেই উপায়সমূহ, শিল্প পরিবেশ কী এবং পর্টারের প্রতিযোগিতার 5 ধরনের উপাদানসমূহ আমরা আলোচনা করব। এছাড়া কার্যকর প্রতিযোগিতামূলক দিক নির্দেশনাগুলো কি কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ব্যবসায়ী পরিবেশ। সাধারণভাবে আমরা ব্যবসায়ী পরিবেশ বলতে বুঝি যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে একটা এলাকা বা অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো গঠিত ও পরিচালিত হয়, তাকে সেখানকার ব্যবসায়ী পরিবেশ বলে। তার মানে মানুষ যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে ও জীবিকা নির্বাহ করে তাকে ব্যবসায় পরিবেশ বলে। যেমন এই পরিবেশের মধ্যে থাকতে পারে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশ। তার মানে পরিবেশের যে সকল উপাদান ব্যবস্থাপনা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায় পরিবেশ সম্পর্কে বার্টল ও মার্টিন একটা সংজ্ঞা দিয়েছেন। সেটি হলো, একটি সংগঠনের পরিবেশ হলো একটি সঠিক বাস্তবতা বা কতগুলো বাস্তব অবস্থা যা তাত্ত্বিকভাবে বা নির্দিষ্টভাবে পরিমাপ করা যায় এবং ব্যবস্থাপকদের করণীয় সম্পর্কে এরূপ পরিবেশ পূর্ণাঙ্গ তথ্য দেয়। তার মানে এই সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংগঠনের ব্যবসায় পরিবেশ হলো একটি সঠিক বাস্তবতা বা বাস্তব অবস্থা যেটা তাত্ত্বিকভাবে বা নির্দিষ্টভাবে পরিমাপ করা যায় এবং ব্যবস্থাপকরা শেষ ওই সংগঠনের জন্য কি কি করণীয় তাদের আছে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয় ব্যবসায়ী পরিবেশ। তার মানে কোনো ব্যবসা বা নির্দিষ্ট ব্যবসা খাতের বা কোনো এলাকার ব্যবসার উপর একটা দেশের বাইরের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন প্রভাব বিস্তারের সমর্থ শক্তির সমষ্টি হলো ব্যবসায়ী পরিবেশ। প্রতিষ্ঠানের পণ্য বা সেবা উৎপাদনের অন্যতম উপাদান হলো কর্মী। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা ও কর্মীদেরকে একসাথে কাজ করতে হয়। শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক কর্মীদেরকে ইতিবাচক প্রেরণা দান, তাদের মনোবল বাড়ানো ও সংরক্ষণের উপর প্রতিষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও অগ্রগতি নির্ভর করে। তাই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের স্বার্থে কর্মীদের প্রয়োজনের স্বীকৃতি দান এবং তাদেরকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করতে হবে, কারণ তারাই হলো প্রতিষ্ঠানের উৎপাদনের অন্যতম উপাদান। তাদের কি প্রয়োজন সেগুলো মূল্যায়ন করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে হলো পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ কোম্পানি সংগঠনের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে কোম্পানির মূল নীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠান পরিচালনায় মূল দিক নির্দেশনা প্রদান ইত্যাদি কার্য সম্পাদন করে।
তাই ব্যবসায়ের ওপর পরিচালনা পর্ষদেরও প্রত্যক্ষ প্রভাব দেখা যায়। 4 নাম্বার হলো সাংগঠনিক সংস্কৃতি। সাংগঠনিক সংস্কৃতি হলো একটা প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দীর্ঘদিনের মূল্যবোধ, তাদের বিশ্বাস, নিয়ম নীতির সমন্বয়ে এই একটা প্রতিষ্ঠানের সংস্কৃতি গড়ে ওঠে। আর এই সংস্কৃতি হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দিক দর্শন হিসাবে কাজ করে। সুতরাং ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের এই সংস্কৃতি বিবেচনা করে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে হয়। 5 নাম্বার হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা। প্রতিষ্ঠানের অবকাঠামো, আর্থিক ও প্রযুক্তিগত অবস্থা, শ্রমিকদের দক্ষতা, এই সমস্ত বিষয়সমূহ মনেই থাকে না। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের অবকাঠামো, আর্থিক ও প্রযুক্তিগত অবস্থা, শ্রমিকদের দক্ষতা ইত্যাদি বিষয় মাথায় নিয়ে ব্যবস্থাপনা কাজ পরিচালনা করতে হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সুযোগ সুবিধার মধ্যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, যন্ত্রপাতির মান, ব্যবহৃত প্রযুক্তি, ভৌত সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত, যেটা ব্যবসায় কার্যক্রম পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। বাহ্যিক পরিবেশগত উপাদান। বাহ্যিক পরিবেশগত উপাদান হলো 1 কার্য পরিবেশগত উপাদান, 2 সাধারণ বা বাহ্যিক বা দূরবর্তী পরিবেশগত উপাদান। তো বাহ্যিক পরিবেশ বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন অবস্থা এবং পক্ষসমূহের কাজ, কর্ম ও আচার আচরণ প্রতিষ্ঠানের কাজে প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে প্রভাবের মাত্রা বিবেচনায় এনে আমরা এটিকে 2 ভাগে ভাগ করি। 1 হলো কার্য পরিবেশগত উপাদান আর 2 হলো সাধারণ বা দূরবর্তী পরিবেশগত উপাদান। কার্যভিত্তিক পরিবেশের উপাদানসমূহের মধ্যে 1 নাম্বার ক্রেতা। অর্থের বিনিময়ে যারা পণ্য বা সেবা ক্রয় করে তারা ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই ক্রেতা বা ভোক্তা সাধারণের ইচ্ছা বা আগ্রহের উপরই প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তাই তাদের চাহিদা পূরণে, আস্থা অর্জনে এবং তাদের কাছাকাছি পৌঁছাতে সবসময়ই প্রতিষ্ঠান সচেষ্ট থাকে। 2 সরবরাহকারী। কাঁচামাল বা পণ্য সরবরাহকারীগণ ব্যবসায় সংশ্লিষ্ট বাহ্যিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই সরবরাহকারীদের সহযোগিতার উপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। তাই সরবরাহকারীদের ইচ্ছা, অনিচ্ছা, আগ্রহ বা অনাগ্রহকে গুরুত্ব দিতে হয়। সুতরাং পণ্য বা সেবার উৎপাদন বা বন্টন প্রক্রিয়া ঠিক রাখার জন্য সরবরাহকারীদের ইচ্ছা, অনিচ্ছা এবং মূল্য পরিশোধের পদ্ধতি ইত্যাদি বিষয়সমূহ ব্যবস্থাপনাকে বিবেচনায় আনতে হবে। 3 নম্বর হলো প্রতিযোগী। সমজাতীয় পণ্য বা সেবার বিপণনকারীরা একে অপরের প্রতিযোগী। প্রতিষ্ঠানের বাজার, বিপণন প্রক্রিয়া, প্রযুক্তি, পণ্য বা সেবা সংক্রান্ত তথ্য ও উপাত্ত সংগ্রহের মাধ্যমে সংগঠনের দীর্ঘমেয়াদী কৌশল কী হবে তা নির্ধারণ করতে হয়। আর এই নির্ধারণ প্রক্রিয়ায় ব্যবস্থাপনার যাতে কোনো ভুল না হয় সেজন্য সংগঠনকে খেয়াল রাখতে হয়। নিয়ন্ত্রণকারী সংস্থা। সরকারের বিভিন্ন অনুশাসন বা নিয়ন্ত্রণ সংগঠনের কার্যভিত্তিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন কোটা পদ্ধতি কিংবা মাতৃত্বকালীন ছুটি, কর্মীদের নিরাপত্তা, শ্রমঘণ্টা, ক্ষতিপূরণ, সামাজিক নিরাপত্তা, বীমা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ,
শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ইত্যাদি ব্যাপারে সরকারি নীতিমালা ও অনুশাসন ব্যবস্থাপনাকে মেনে চলতে হয়। কৌশলগত মিত্র বা স্ট্র্যাটেজিক এলিয়েস, যে ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে কর্মকাণ্ড পরিচালনায় মিত্রতার বন্ধন গড়ে ওঠে বা জোটের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এরূপ মিত্রদের চিন্তা ভাবনা ও কর্মকাণ্ড প্রতিষ্ঠান বা এর ব্যবস্থাপনার কার্যক্রমকে প্রভাবিত করে। বর্তমানে বৃহদায়তন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রয়োজনেই দেশে বিদেশে এই ধরনের কৌশলগত মিত্র গড়ে তুলছেন। সাধারণ পরিবেশের উপাদান। সাধারণ বা বাহ্যিক বা দূরবর্তী পরিবেশের উপাদান দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়নে ব্যবস্থাপনাকে যে সকল বাহ্যিক পরিবেশের উপাদান মোকাবেলা করতে হয় সেগুলোই হলো সাধারণ পরিবেশগত উপাদান। আর এই উপাদানগুলো হলো প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান, 2 অর্থনৈতিক উপাদান, 3 সামাজিক সাংস্কৃতিক উপাদান, 4 রাজনৈতিক উপাদান, 5 প্রযুক্তিগত উপাদান, 6 আইনগত উপাদান, 7 আন্তর্জাতিক উপাদান। প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান। প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদান বলতে তোমরা ছোট থেকে যা জেনে আসছো সেটাই, যে এর মধ্যে অন্তর্ভুক্ত হলো কোনো দেশের অবস্থান, জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, পাহাড় পর্বত, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। আর প্রাকৃতিক এসব উপাদান যে কোনো দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তার করে। যেরকম মিডল ইস্টে তেলের ব্যবসা, স্বর্ণের ব্যবসা, খেজুরের ব্যবসা, এই সমস্ত। 2 অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানের মধ্যে আছে যে মুদ্রাস্ফীতি, মন্দা অবস্থা, সুদের উচ্চ হার, এগুলো অর্থনীতিতে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয়কে প্রভাবিত করে। আর এজন্য প্রতিষ্ঠানকে এগুলো সবসময় বিবেচনায় এনে কাজ করতে হয়। সামাজিক সাংস্কৃতিক উপাদান। কোনো সমাজের মানুষের আচার আচরণ, তার সামাজিক কর্মকাণ্ড, মূল্যবোধ, বিশ্বাস, জীবন পরিচালনার রীতিনীতি, এগুলো সমন্বয়ে গড়ে ওঠে সামাজিক সাংস্কৃতিক উপাদান। এগুলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তাই এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় এনে ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান বলতে কোনো দেশের সরকার ও সরকারের রাজনৈতিক উপাদান বলতে কোনো দেশের সরকার ও সরকারি নীতিমালা, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, এই সমস্ত বিষয়সমূহকে বোঝায়। দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ব্যবসায়ীদের পক্ষে কাজ করা সহজ হয়, আর যদি রাজনৈতিক পরিবেশ খারাপ হয় তাহলে সেটা তাদের কাজকর্মে বাধা প্রদান করে, সেই ব্যবসায়িক কার্যকর্মকে পদে পদে বাধাগ্রস্ত করে। প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তিগত উপাদান বলতে আমরা বুঝি যে বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো ব্যাপক সাফল্য লাভ করছে। প্রতিষ্ঠানগুলোকে যত বেশি আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়া যাবে, প্রতিযোগিতামূলক অর্থনীতিতে কৌশলগত উদ্দেশ্য অর্জন ওই প্রতিষ্ঠানের জন্য তত সহজ হবে। তাই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার সফলতা অর্জনে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আইনগত উপাদান।
একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই দেশে বিদ্যমান আইনসমূহকে মেনে চলতে হবে। যেমন একটা দেশে বিদ্যমান কোম্পানি আইন আছে, কারখানা আইন, মজুরি পরিশোধ আইন, শ্রমিকের ক্ষতিপূরণ আইন, শিল্প সংক্রান্ত অধ্যাদেশ, শিশু শ্রম আইন, শ্রম আইন, যৌথ দর কষাকষি সংক্রান্ত আইন, যেগুলো ব্যবস্থাপনাকে প্রভাবিত করতে পারে। লাস্ট, আন্তর্জাতিক উপাদান। আন্তর্জাতিক উপাদান বর্তমানে কোনো একটা দেশের বাণিজ্য নিজের ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নেই, তাই সীমান্তহীন বাজার, উচ্চ প্রযুক্তিগত যোগাযোগ, দ্রুত পরিবহন ব্যবস্থার ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খুব কাছাকাছি এসেছে। বিশ্বায়ন প্রক্রিয়া উন্নত জীবন ও কর্মসংস্থানের জন্য কর্মীকে তার নিজের দেশের গণ্ডি পেরিয়ে বাইরে বহির্গমনমুখী করে তুলেছে। তাই আন্তর্জাতিক বাণিজ্য ক্রমশই উন্মুক্ত হচ্ছে। উন্নত দেশের পুঁজি অনুন্নত বা উন্নয়নশীল দেশে বিনিয়োগের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান চালু হচ্ছে। যেমন আমাদের দেশে অনেক কোম্পানি আছে, সনি ইলেকট্রনিক্সের কথা আমরা বলতে পারি, কিংবা বাটা কোম্পানির কথা বলতে পারি, যে এরা তাদের পুঁজিগুলো অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশে, আমাদের মতো উন্নয়নশীল দেশে বিনিয়োগের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বব্যাপী পণ্যের বাজার বাড়ছে এবং পণ্যের উৎপাদন ও চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তাই এই অবস্থায় বিশ্ব আমদানি রপ্তানি, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং বহুপাক্ষিক বাণিজ্য ও মৈত্রী চুক্তি সম্পর্কে ব্যবস্থাপনাকে অনেক বেশি জ্ঞান রাখতে হয় এবং এগুলো বিবেচনায় নিয়েই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হয়। আমাদের নেক্সট টপিকস, কৌশল কিভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে। কৌশল যেভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে, দুইভাবে প্রভাবিত করে। একটা হলো প্রতিযোগিতামূলক পরিবেশের উপর প্রভাব, আরেকটা হলো সাধারণ পরিবেশের উপর প্রভাব। সাধারণ পরিবেশের উপর প্রভাব: 1 নম্বর রাজনৈতিকভাবে, 2 প্রচার প্রচারণা, 3 ব্যবস্থাপনা প্রক্রিয়া, 4 প্রযুক্তিগত উন্নয়ন, 5 বৈশ্বিক ক্ষেত্রে। রাজনৈতিকভাবে যদি আমরা বলতে চাই, তাহলে সরকার বা রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্নমুখী লবিং করে প্রতিষ্ঠানের অনুকূলে আইন বিধি তৈরি করার চেষ্টা করে থাকে। এছাড়া আইনের হাতকে কঠোর ও নমনীয় রাখার জন্য সরকার, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সাথে গভীর যোগাযোগ রাখার চেষ্টা করে অনেক প্রতিষ্ঠান। তার মানে প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে সরকার কিংবা রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে, যাতে করে প্রতিষ্ঠানের অনুকূলে আইন বা বিভিন্ন ধরনের বিধি প্রণয়ন হয়। এছাড়া আইনের হাতকে কঠোর বা নমনীয় রাখার জন্য সরকার, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যোগাযোগ রাখার চেষ্টা করে। 2 প্রচার প্রচারণা: সাধারণ পরিবেশের বিভিন্ন উপাদান যেমন জনসংখ্যা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি নিজের অনুকূলে রাখার জন্য অনেক প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রচার প্রচারণা চালিয়ে থাকে।
যেমন শিক্ষা উপকরণ অর্থাৎ খাতা, বই, খাতা, কলম ইত্যাদি ব্যবসায়ীরা মানুষকে শিক্ষা অর্জনের ব্যাপারে প্রচার চালাতে থাকে। যেমন মোবাইল কোম্পানিগুলো মানুষকে কথা বলার জন্য উৎসাহ দেয়, তারা দ্বারা প্রচারণা চালায়। এগুলো হলো যে তাদের নিজেদের ব্যবসার প্রয়োজনে মানুষকে প্ররোচিত করে কিভাবে তারা তাদের প্রোডাক্ট ভোক্তার কাছে আরও ভালো এবং দ্রুততার সাথে ভোক্তার কাছে নিয়ে যেতে পারে। 3, ব্যবস্থাপনা প্রক্রিয়া। ব্যবস্থাপনা দ্বারা অনেক সময় বাইরের প্রতিকূল পরিবেশ থেকে মুক্ত থাকা যায়, আবার অনুকূল পরিবেশকে প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার করা যায়। 4, প্রযুক্তিগত উন্নয়ন। কোনো প্রতিষ্ঠান যদি এমন কোনো প্রযুক্তি পদ্ধতি ইত্যাদি উদ্ভাবন করতে পারে যা বাজারকে নেতৃত্ব দিতে পারে, তাহলে সাধারণ পরিবেশের উপর এক ধরনের প্রভাব তৈরি হয়। 5, বৈশ্বিক ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে কিছু কোম্পানিকে লক্ষ্য রেখে সরকার অন্য দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি, জোট ইত্যাদি তৈরি করে। এবার আসো কৌশল কিভাবে প্রতিযোগিতামূলক পরিবেশকে প্রভাবিত করে। এর মধ্যে হলো বিজ্ঞাপন ও প্রচার, আরেকটা হলো শিল্প কাঠামো। বিজ্ঞাপন ও প্রচার। কোম্পানি যে পণ্যের ব্যবহার করে তার বহুমাত্রিক ব্যবহারের সুবিধা অসুবিধা জনগণের কাছে বা ভোক্তার কাছে বিজ্ঞাপন প্রচারণার মাধ্যমে তুলে ধরে। এর ফলে দেখা যায় যে তার ক্রেতা কিংবা ভোক্তার সংখ্যা বাড়তে থাকে, যেটি বাজারের পরিধি বাড়িয়ে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রভাব ফেলে। যেমন কোনো একটা বিশেষ কোম্পানি তার নিজস্ব ব্র্যান্ডের একটি ল্যাপটপ সম্পর্কে প্রচারণা চালায়, তখন মূলত পুরো ল্যাপটপের বাজারকেই সে সম্প্রসারিত করে। শিল্প কাঠামো। শিল্পের প্রতিযোগিতার কাঠামো অনেক প্রতিষ্ঠান নিজের প্রভাবে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়। যেরকম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো কোম্পানি যদি এমন কোনো প্রযুক্তি পদ্ধতি বা কাঁচামালের উৎস তৈরি করতে পারে যা তাকে একচেটিয়া সুবিধা দেয়, ফলে পুরো শিল্প কাঠামোতেই পরিবর্তন চলে আসে। যেরকম এখন আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে বলতে পারি যে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য যদি কোনো কোম্পানি টিকা আবিষ্কার করে, তাহলে সেই কোম্পানি এই পূর্ণ প্রতিযোগিতা বাজারের সুবিধা লাভ করতে পারবে। তাই আমরা শেষে বলতে পারি যে বাহ্যিক পরিবেশের উপর কোনো প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণ না থাকলেও বিভিন্ন কৌশল প্রয়োগ করে সেখানে প্রভাব বিস্তার করতে পারে। প্রতিষ্ঠানগুলো এজন্যই সর্বদা সচেষ্ট থাকে। শিল্প পরিবেশ। এবার আসো আমরা শিল্প পরিবেশ নিয়ে আলোচনা করি। শিল্প পরিবেশ মানে কি? একটা শিল্প প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক যে পরিবেশ, সেটাই হলো শিল্প পরিবেশ। তার মানে একটা শিল্পের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে বিভিন্ন উপাদান আছে, সেটি শিল্পের কাজ, কলা কৌশল, নীতি, পদ্ধতি এগুলোকে প্রভাবিত করে। সেই উপাদানগুলোকে আমরা বলবো শিল্প পরিবেশ। তো সাধারণত যে স্থানে শিল্প প্রতিষ্ঠান স্থাপিত ও পরিচালিত হয়, সেই স্থানের পারিপার্শ্বিক, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন উপাদান দ্বারা শিল্পের কাজ, কলা কৌশল, নীতি ও পদ্ধতি বা আদর্শকে প্রভাবিত করে, তাকে শিল্প পরিবেশ বলে। এই শিল্পের প্রতিযোগিতামূলক পরিবেশ সম্পর্কে মাইকেল ই পর্টার, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের একজন অধ্যাপক, তিনি 5টি প্রতিযোগিতামূলক শক্তির কথা বলেছেন। প্রথমটি হলো প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা। তোমাদের জন্য একটি
আমরা মডেল দেখিয়েছি পর্টাস 5 ফোর্সেস অফ কম্পিটিশনের মডেল, যেখানে আছে তোমার থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস, মানে নতুন ফার্মের যে অনুপ্রবেশ সেটার হুমকি আছে, তোমার বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, তারপরে সাপ্লায়ারদের বার্গেনিং পাওয়ার, তারপরে তোমার থ্রেট অফ সাবস্টিটিউটস এবং প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা, তার মানে ইন্ডাস্ট্রি কম্পিটিটরস বা ইন্টেন্সিটি অফ রাইভালরি। তো ইন্টেন্সিটি অফ রাইভালরি বা প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা, এটা এই পোর্টার্সের 5 ফোর্সেস অফ কম্পিটিশনের একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা বলেছে যে প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা। এই 5টি উপাদানের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা। বিক্রেতারা সবসময় তাদের অবস্থান ঠিক রাখার চেষ্টা করে এবং বিভিন্ন কৌশলে ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। তাই বিক্রেতারা প্রতিযোগিতার স্বার্থে বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য পণ্যদ্রব্য ও সেবা সর্বনিম্ন মূল্যে বিক্রয়ের চেষ্টা করে। এমনকি বিক্রেতারা ইন্টারনেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় ও প্রসাধন সামগ্রী সব ধরনের পণ্যই এবং সেবাসমূহ স্বল্প মূল্যে বিক্রয়ের চেষ্টা করে। পণ্য মূল্য অত্যাধিক কম রাখার কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হয়, যার ফলে সংগঠনগুলো সাময়িক ক্ষতির সম্মুখীন হয়। আর এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেমন পণ্যের মূল্য কমানো, পণ্যের মান উন্নত করা, ক্রেতাদের বিশেষ ধরনের সেবা দেয়া, গ্যারান্টি দেয়া, ওয়ারেন্টি দেয়া, কিংবা বিশেষ বিজ্ঞাপন প্রচার করা ইত্যাদি। আমরা আমাদের বর্তমানে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখলে বুঝতে পারবো যে তারা প্রোডাক্টের এগেনস্টে ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়, কিংবা বিশেষ সময়ে বিশেষ ধরনের বিজ্ঞাপন প্রচার করে। তোমরা যদি মোবাইল কোম্পানিগুলোতে দেখো যে তারা কোনো উৎসবকে সামনে রেখে তাদের বিজ্ঞাপন বানায়। তো এগুলো আসলে তার যে বায়ার আছে, তার যে কনজিউমার আছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য। এটাই হলো আসলে কৌশলগত ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য, যে কিভাবে প্রতিযোগীদেরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যায়। সেটা তোমার পণ্যের মূল্য কমিয়ে হোক, পণ্যের মান উন্নত করে হোক, কিংবা তাদেরকে কোনো বিশেষ ধরনের সেবা দিয়ে হোক, যেভাবেই হোক তারা প্রতিযোগীকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার কৌশল প্রণয়ন করেন। তো প্রতিদ্বন্দ্বী বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতায় এর জন্য সংগঠন সর্বোত্তম কৌশল করে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কৌশল যাচাই করে কৌশল প্রণয়ন করে। প্রতিযোগীদের মধ্যে পদক্ষেপ এবং পাল্টা পদক্ষেপ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের যুদ্ধ খেলা তৈরি করে, যেটি প্রকৃতপক্ষে সংগঠনের জন্য কৌশল প্রণয়নের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারকে অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র বলা হয়। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা সবসময় থাকবে এবং এ থেকে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা নিতে হয় যে কিভাবে প্রতিযোগীকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। দ্বিতীয় উপাদান হলো নতুন ফার্মের অনুপ্রবেশ। নতুন ফার্মের অনুপ্রবেশ, যেহেতু বর্তমান যুগ সব ক্ষেত্রেই প্রতিযোগিতার যুগ, তাই এই বিদ্যমান ফার্মে যেগুলো ব্যবসায়ী জগতে, ব্যবসায়ী পরিবেশে বিদ্যমান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই নতুন প্রতিযোগী আসবে এগুলো মাথায় রেখেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তো দেখা যায় যে নতুন ফার্মগুলো বা নতুন প্রতিষ্ঠানগুলো তারা প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী হয়। তো প্রতিযোগী
সম্ভাব্য প্রতিযোগী বা নতুন প্রতিযোগী যারা আছেন তারা কী ধরনের পদক্ষেপ নিতে পারে এগুলো বিভিন্ন উপায়ে জানতে হবে এবং সেই অনুযায়ী বিদ্যমান প্রতিষ্ঠানসমূহকে কৌশল অবলম্বন করতে হবে। তবে আসার কথা হলো যে নতুন প্রতিষ্ঠানের বা নতুন সংগঠনের প্রবেশের সময় কিছু প্রতিবন্ধকতা থাকে, যেটা পুরাতন ফার্ম বা বিদ্যমান ফার্মের জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করে। যেমন নতুন ফার্ম যেগুলো আছে তাদের গুডউইল তৈরি হয় না, তাদের গুডউইল তৈরি হতে সময় লাগে, যেটা পুরাতন ফার্মের আছে, এবং এই সুনামকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের সাফল্য অর্জন করতে পারে। যেটা বলছিলাম যে নতুন ফার্মের অনুপ্রবেশ বা সম্ভাব্য নতুন প্রতিযোগীদের প্রবেশ। প্রতিযোগিতামূলক বাজারে নতুন কোনো কোম্পানি প্রবেশ করার ফলে প্রতিযোগিতার পরিমাণ আরও বেড়ে যায়। নতুন বাজার, নতুন কোম্পানি, নতুন উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে নতুন কোম্পানিগুলো বাজার দখলের চেষ্টা করে। কোনো নতুন কোম্পানি বাজারে প্রবেশের সময় কী ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে সেটা পূর্বেই নির্ধারণ করতে হয়। যেরকম নতুন কোম্পানি আসার ফলে বিদ্যমান কোম্পানিগুলো বিপদে পড়তে পারে, আবার নতুন কোম্পানি বাজারে প্রবেশ করলেও তারাও কিছু প্রতিযোগিতার বা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, যেগুলো আগে থেকেই নির্ধারণ করতে হবে, আগে থেকেই আন্দাজ করতে হবে যে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এরপরে বিকল্প পণ্য বা সেবা। বিকল্প পণ্য বা সেবার আবিষ্কার প্রতিষ্ঠানের জন্য হুমকি স্বরূপ। এটা প্রতিষ্ঠানের জন্য থ্রেট অফ সাবস্টিটিউটস। যেমন পাটের বিকল্প হিসাবে যখন প্লাস্টিকের আবিষ্কার হলো তখন কিন্তু এটা পাটের জন্য বড় ধরনের হুমকি ছিল। একটা সময়ে পাট, যে সমস্ত দেশে পাট জন্মাতো তারা কিন্তু অনেক ফরেন কারেন্সি আর্ন করতো, যেটা এখন সম্ভব না, কারণ পাটের বিকল্প হিসাবে প্লাস্টিক আবিষ্কৃত হয়েছে, প্লাস্টিকের ব্যবহার বেড়েছে, যেটা পচনশীল না। আর সেটা পচনশীল ছিল, যদিও বর্তমানে পাটের ব্যবহার আগের তুলনায় বেড়েছে, কিন্তু সেই পূর্বে যেরকম পাটের ব্যবহার ছিল সেরকম কিন্তু এখন নাই। সেটা অবশ্যই একটা প্রতিষ্ঠানকে মাথায় রাখতে হবে। অর্থাৎ নতুন কোনো পণ্য বাজারে ছাড়ার সময় অবশ্যই বিকল্প পণ্য প্রতিযোগিতা করার ক্ষমতার কথা মাথায় রাখতে হবে, কারণ বিকল্প পণ্যের প্রতিযোগিতার কথা মাথায় না রাখলে কোম্পানিকে প্রচুর লোকসানে পড়তে হবে। যেমন বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলোর ব্যাপক প্রসারের ফলে বর্তমানে ডাকযোগে যে চিঠি আদান প্রদান এটা কিন্তু এখন আর হচ্ছে না, প্রায় বন্ধই হয়ে গেছে। আবার মোবাইল কোম্পানিগুলোর কারণে যে ছিল TNT যে ল্যান্ডফোন, সেটারও কিন্তু এখন ব্যবহার দেখা যাচ্ছে না, খুব কম বললেই চলে। তো এর জন্য কিন্তু TNT কোম্পানি কিংবা BRTCকে অনেক লোকসানের মুখে পড়তে হচ্ছে। তো এগুলো বিকল্প পণ্যের সেবা অবশ্যই একটা প্রতিষ্ঠানকে মাথায় রাখতে হবে, যে বিকল্প পণ্য আসলে কিভাবে ফেস করবে সমস্যা, সেটা আগে থেকেই পরিকল্পনায় আনতে হবে, সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরবরাহকারীদের ক্ষমতা। সরবরাহকারীদের ক্ষমতা প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনকারী যে কোনো সরবরাহকারীর কাছ থেকে কাঁচামাল কিনতে পারে। এক্ষেত্রে বিক্রেতা দরদাম নিয়ে সরবরাহকারীর সাথে দর কষাকষি করতে পারে। আর সরবরাহকারীকে সরবরাহ সংক্রান্ত যাবতীয় আইন কানুন মেনে চলতে হয়। সরবরাহকারীর দর কষাকষির ক্ষমতা কমে যায় যদি বিক্রেতা প্রতিযোগিতামূলক বাজারে বিকল্প কাঁচামালের সরবরাহ পায়। অন্যদিকে সরবরাহকারীর দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি পায় যদি বাজারে কাঁচামালের চাহিদা অনেক বেশি থাকে। সরবরাহকারী তখন তার কাঁচামালের জন্য ইচ্ছে মতো দাম চাইতে পারে। সরবরাহকারী যদি অন্য কারো
তুলনায় কম মূল্যে একই পণ্য সরবরাহ করে, তবে তার দর কষাকষির ক্ষমতাও বৃদ্ধি পায়। ক্রেতার দর কষাকষির ক্ষমতা। সরবরাহকারীর কাছ থেকে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার দর কষাকষির ক্ষমতা থাকা দরকার। ক্রেতা হিসাবে দর কষাকষির ক্ষমতা না থাকলে বাজারে উৎপাদনকারী কোম্পানির পক্ষে টিকে থাকা কঠিন হয়। তাই বিভিন্ন সময়ে ক্রেতাদের বিকল্প পদ্ধতিতে দর কষাকষির ক্ষমতা থাকতে হয়। ক্রেতারা যদি একসাথে অনেক পরিমাণ পণ্য ক্রয় করে, তবে সরবরাহকারী পণ্যের মূল্যের ক্ষেত্রে অনেক ছাড় দিয়ে থাকে। কম মূল্যে তারা ভালো কিছু পেতে পারে। এই হলো পোর্টার্সের 5 ফোর্সেস অফ টপিক্সটা তোমরা ভালোভাবে পড়বে, খুব গুরুত্বপূর্ণ টপিক্স। পরবর্তী টপিক্স কার্যকর প্রতিযোগিতামূলক বিশ্লেষণের দিক নির্দেশনা। দিক নির্দেশনাগুলো হলো: 1. বিকল্প শনাক্ত করা, আইডেন্টিফাই সাবস্টিটিউট। 2. প্রতিযোগী শনাক্ত করা। 3. সংস্কৃতির বিকাশ। 4. আনুষ্ঠানিক উপায়। 5. অনানুষ্ঠানিক উপায়। 6. আকর্ষণীয় বিজ্ঞাপন ও প্রচার। 7. স্বতন্ত্র বৈশিষ্ট্য শনাক্তকরণ। 8. দলীয় স্বার্থ উন্নয়ন। 1. বিকল্প শনাক্ত করা। বহুজাতীয় প্রতিষ্ঠান কিংবা কর্পোরেট ব্যবসা জগতে অনেক সময় অনেক প্রতিষ্ঠানই একই ধরনের পণ্য উৎপাদন করে বাজারজাত করে। এই ধরনের অবস্থায় বাজারে প্রতিযোগিতা হয় চরমভাবে, ব্যাপকভাবে। এই অবস্থায় ক্রেতাদেরকে পণ্য দ্রব্যের উৎপাদন মান ও ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়ে। তাই এই ক্ষেত্রে প্রয়োজনে পণ্য দ্রব্যের কৌশলগত দিকগুলোর উপর জোর দিয়ে বাজার ব্যবস্থা সচল রেখে বিশ্ব বাজারে টিকে থাকার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। যেরকম পেপসি এবং কোকা কোলা কোম্পানি দুইজনেই কোক উৎপাদন করে। এখন কোকা কোলার যদি দাম কমে যায়, তাহলে কনজিউমাররা পেপসির দিকে ঝুঁকবেন, তার মানে পেপসির ডিমান্ডটা বেড়ে যাবে। তো এটাই হলো যে বিকল্প শনাক্ত করা। কিংবা আমরা মোবাইল ফোনের উদাহরণ আনতে পারি। স্যামসাং এবং হুয়াওয়ে এগুলো একই ধরনের সুবিধা দিয়ে, যদি দুইটা কোম্পানি সুবিধা দেয় একই ধরনের, তাহলে যে কোম্পানি কম মূল্যে বেশি সুবিধা দিবে, কনজিউমাররা বা বায়াররা সেই কোম্পানির দিকেই ঝুঁকবে। এটি হলো বিকল্প শনাক্ত করা। তাই এই প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিকে বা কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানকে বিকল্প শনাক্তর দিকে মনোযোগী হতে হবে। 2. প্রতিযোগী শনাক্ত করা। প্রতিযোগিতা যতই কঠিন হোক, একটা ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই প্রতিযোগী শনাক্ত করতে হবে। সাথে সাথে ক্রেতাদেরকেও সন্তুষ্টির কথা মাথায় রাখতে হবে। শুধুমাত্র ক্রেতাদের সন্তুষ্টির কথা মাথায় রাখলে প্রতিযোগীদের যদি শনাক্ত না করে, তাহলে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। তাই প্রতিযোগিতা থাকবে যেমন সত্যি, সেরকম প্রতিযোগী শনাক্ত করে ক্রেতাদেরকেও আকৃষ্ট করতে হবে। তা না হলে প্রতিযোগিতা মোকাবেলা দ্বারা ব্যবসায়িক সংগঠন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। সংস্কৃতির উন্নয়ন বা বিকাশ। সংস্কৃতির উন্নয়ন বা বিকাশ বলতে বোঝায় যে একটা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম থেকে আরম্ভ করে বাজারজাতকরণ পর্যন্ত, মার্কেটিং পর্যন্ত কিংবা ভোক্তাদের দ্বার প্রান্তে পৌঁছানো পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর এই বিষয়টি হলো সাংস্কৃতিক বিকাশ বা উন্নয়ন।
প্রতিযোগিতা অব্যাহত রাখতে হলে চৌকস হিসাবে প্রতিটি ব্যবসা সংগঠন পরিচালনার জন্য যথেষ্ট ত্যাগ এবং কৌশল অবলম্বন করতে হবে। প্রতিষ্ঠানের এমন ধরনের তথ্যপত্র সংগ্রহ করতে হবে যেখানে আধুনিকতার ছোঁয়া এবং ক্রেতাদের রুচি অভিরুচিগুলো চিহ্নিত করে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিশেষ অনুশীলনের ধারা বজায় রাখতে হবে। আনুষ্ঠানিক উপায় বলতে আমরা বুঝি যে কোনো তথ্য বা তথ্যাদির প্রয়োজন বোধ করার ক্ষেত্রে সরাসরি এমন কিছু উপাত্ত সংগ্রহ করা যেগুলোর বিকল্প কোনো মাধ্যম আর থাকে না। তার মানে সরাসরি এবং আনুষ্ঠানিকভাবে সেগুলো সংগ্রহ করার সুযোগ থাকে। তাই আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চেষ্টা করতে হবে। অনানুষ্ঠানিক উপায় বলতে বোঝায় যে সংগঠন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে বা অনানুষ্ঠানিকভাবে কিছু উপাত্ত বা তথ্যের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন বিষয়টি কিছুটা হলেও যাচাই বাছাইয়ের মাধ্যমে করা হয়। সেটিই হলো অনানুষ্ঠানিক উপায় বা যেটি গৌণ শর্ত। প্রতিষ্ঠানের প্রয়োজনে যেরকম আনুষ্ঠানিকতার দরকার আছে ঠিক তেমনি অনানুষ্ঠানিকতারও দরকার আছে। কৌশল ব্যবহার বা বাস্তবায়নের জন্য উক্ত দুটির উন্নয়নই সমানভাবে প্রয়োজন। তাই এই ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ অবশ্যই গ্রহণ করতে হবে। তার মানে অনানুষ্ঠানিক উপায়ও গ্রহণ করতে হবে। স্বতন্ত্র আকর্ষণীয় বিজ্ঞাপন ও প্রচার, এটা তোমরা জানোই যে পণ্যের প্রচারেই প্রসার। যদিও বিজ্ঞাপনে আমাদের কিছু ব্যয় হয়, তারপরেও বিজ্ঞাপন দিয়ে আমাদের উৎপাদিত পণ্যের প্রচার ছাড়া উৎপাদিত পণ্য সম্পর্কে কেউ অবহিত হতে পারবে না। তাই বিজ্ঞাপন খুবই প্রয়োজনীয়। আর ক্রেতাগণকে অবহিত করে প্রতিষ্ঠান উৎপাদনের এই ধারাবাহিকতা রক্ষা করার দরকার আছে। স্বতন্ত্র বৈশিষ্ট্য শনাক্তকরণ, প্রতিটি প্রতিষ্ঠানের প্রোডাক্টেরই একটি নিজস্বতা আছে যেটা দ্রব্যের নমুনা চিহ্নিত হিসাবে বলা হয়। উক্ত স্বতন্ত্রতার মাধ্যমে বাজার ব্যবস্থার ক্ষেত্রে পণ্য দ্রব্যের মান, ব্র্যান্ড, নমুনা চিহ্নিত করার একটা সহজ কৌশল হিসেবে চিহ্নিত করা হয়। পণ্যের দ্রব্যের স্বতন্ত্রতা বা বৈশিষ্ট্য শনাক্তকরণের সুযোগ আছে বলেই কার্যকর কৌশল বাস্তবায়নের দ্বারা বাজারে টিকে থাকার সুযোগ রয়েছে। দলীয় স্বার্থ উন্নয়ন। দলীয় স্বার্থ উন্নয়নকে আমরা যদি সহজে বলতে চাই যে একটা প্রতিষ্ঠানের মধ্যে যখন কর্মীদের যোগ্যতা অনুযায়ী কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়, তার মানে শ্রম বিভাজন। তো এই শ্রম বিভাজনের ফলে যিনি তার নির্দিষ্ট কর্মে অভিজ্ঞতাকে শুধু ওই কাজটি দিয়ে দ্রুত গতিতে আদায়ের করে, সে ওই কাজে পারদর্শী হয়। তার অর্থ শ্রম বিভাগের মাধ্যমে যিনি যত অভিজ্ঞ বা দক্ষ হবেন তিনি ওই কাজটি তত দ্রুত সময়ে করতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন দলের মধ্যে সুসম্পর্কের দ্বারা উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়। প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে আধুনিক কালে উক্ত কৌশলটি প্রতিষ্ঠানকে অবশ্যই বজায় রাখতে হবে। এই হলো তোমাদের আজকের আলোচনা। যদিও আলোচনাটা একটু দীর্ঘ হয়েছে, তারপরও আমি বলবো তোমরা যদি ধৈর্য সহকারে এই লেকচারটি দেখো, বারবার শোনো, তাহলে তোমরা আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবে। তোমরা নিরাপদে থাকো, তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাও। এই করোনার এই দুঃসময়ে আশা করি তোমরা বা আমরা সবাই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। তোমরা ভালো থাকো। তাহলে কার প্রতি শুনি।